প্রহর নিঃশব্দে বসে আছে বসার ঘরে। ঘরটির সৌন্দর্য যেন শিল্পীর তুলিতে আঁকা কোনো ক্যানভাস। সোনালি বর্ণের সোফাগুলো সাদা শুভ্রতার সঙ্গে এমনভাবে মিশে গেছে যেন তারা একে অপরের পরিপূরক। মেহেরিস রুমের ভিতর বিছানার ওপর শুয়ে আছে, ফোন হাতে নিয়ে। সে কয়েকবার মায়ের নাম্বারের চেষ্টা করছিল, কিন্তু কোনো সাড়া মেলেনি। হয়তো তার মা ফোন দেখেনি। আশফিয়া অন্য একটি রুমে এসে ফ্রেশ হয়েছে। এদিকে কাজের মেয়েটা টুকটাক এটা সেটা করতে ব্যস্ত। প্রহর সোফায় গা এলিয়ে বসে আছে, চোখ দুটো বারবার মেহেরিসের রুমের দিকে গিয়ে ঠেকছে। মেয়েটা একটা বার বের হয় কিনা। যদি আজ মেহেরিস না থাকতো এখানে, তাহলে প্রহর এতটা সময় এখানে থাকতো না। সেই কখনই চলে যেত। তবে তার এমন লুকোচুরি খেলার পানি ফেলল। আশফিয়া রুম থেকে বের হয়ে এসে প্রহরকে এভাবে মেহেরিসের রুমের দরজার পানে তাকিয়ে থাকতে দেখে খুঁতখুত করে কেশে বলে উঠল, প্রহর ভাই, টিভি ওই দিকে না, সামনের দিকে চলছে। মূলত প্রহর এসে টিভির রিমোট নিয়ে টিভি অন করে রেখে তার সামনে বসে তো আছে ঠিকই, তবে মনোযোগ তার অন্য দিকে নিবদ্ধ। যাবার আগে আরেকবার অন্তত মেয়েটাকে দেখে যেতে চায় সে। এখন তো আর চাইল যে কোনো সময় এসে দেখে যেতে পারবে না, তাই বেচারার মনটা খারাপ। প্রহর চলে যাবে বাড়িতে। সোফা থেকে ধীর স্থির ভঙ্গিতে উঠে দাঁড়ালো সে। নিচে নামতেই মেহেরিস ওয়াশরুম থেকে বেরিয়ে এলো, মুখমণ্ডল পানির ফোঁটা ভেজা, যেন তার ক্লান্ত চেহারায় এক ফোঁটা সচেতনতা ছোঁয়া দিয়েছে। আশফিয়া তাকে দেখে কিছুক্ষণ পথে চেয়ে রইল। মেহেরিস একটু মনমরা ভঙ্গিতে বসে থাকা আশফিয়ার নরম স্বরে বলল, ছাদে যাবি? মেহেরিস কৌতূহলী দৃষ্টিতে তাকালো, যেন প্রশ্নটি তাকে চমকে দিয়েছে। এতপর মৃদুস্বরে বলল, এত রাতে? আশফিয়া এক ধরনের মুগ্ধতা হেসে বলল, রাতের বেলায় সময় যেন থেমে থাকে এখানে। দিনের চেয়ে রাত অনেক বেশি সুন্দর। এখানে রাত দিন কোনো ম্যাটার করে না। আয় নিয়ে যাই তোকে, বলে আশফিয়া তার ফোনটা এক হাতে রেখে অপর হাতে মেহেরিসের হাত ধরে টেনে নিয়ে এলো দরজার বাইরে। লিফটের সামনে এসে লিফটে করে সোজা 10 তলায় উঠে গেল। নীরব রাত, শহরে আলোকছটা ভেসে থাকা ছাদ আর সেই মুহূর্তের সৌন্দর্য যেন সকলে মনকে প্রশান্তি ছোঁয়া বিমোহিত করার আপ্রাণ চেষ্টা। প্রহর নিচে নেমে এলো, কিন্তু নেমে তার দৃষ্টি গিয়ে পড়ল 3টি বাইকের ওপর। বাইকগুলো একসঙ্গে সারি করে রাখা, কিন্তু পরক্ষণে নানজা কাওয়াসাকি খচিত বাইকটি দেখে মুহূর্তে ছেলেটা স্তব্ধ হয়ে গেল। বাইকটি তার চেনা, এতটাই চেনা যে সেটি দেখে প্রহর এর মনে সন্দেহ আর ভয়ে কাঁপুনি জেগে উঠল তৎক্ষণাৎ। কিভাবে এই বাইক এখানে এলো? তার মানে তার ভাই নিশ্চয় এখানে আছে ভেবেই দূরত্ব দিশেহারা হয়ে প্রহর আশফিয়ার নাম্বারে কল দিল। এদিকে আশফিয়া আর মেহেরিস তখন ছাদের উপরে। ছাদে হালকা হাওয়া আর চারপাশে আলো ছায়ার মাঝে মগ্ন থাকার সময় হঠাৎ আশফিয়ার ফোনটা বেজে উঠল কর্কশ শব্দে। ফোনটি রিসিভ করতেই প্রহরের কাঁপা কাঁপা গলা আর উদ্বেগ মাখা কথা শুনে আশফিয়া বুক ধপ করে উঠল। প্রহরের কথা শুনে প্রথমে সে কিছুই বিশ্বাস করতে পারছিল না, কিন্তু মুহূর্তের মধ্যে মেয়েটার ভিতরে অদ্ভুত এক আশঙ্কা তলিয়ে গেল যেন। ভাই, তুমি শিওর তো? না মানে এখানে ভাইয়ের কি কাজ থাকবে? ভালো করে দেখো, তুমি নিশ্চয় ভুলে দেখছ। বিশ্বাস না করলে নিজের চোখে দেখে যায় সে। অপেক্ষা করার মতো মানসিক অবস্থা আশফিয়ার নেই, তাই মেহেরিসকে ছাদে দাঁড়াতে বলে দ্রুত নিচে নেমে গেল সে। প্রতিটি পদক্ষেপ যেন তার ভেতরকার ভয়ের সঙ্গে মিশে ভারী হয়ে উঠল। অজানা ভয় ঘিরে ফেলেছে মেয়েটাকে। তবে লিফটে উঠে নিচে নামতে না নামতেই 9 তলাতে এসে লিফট খুলে যায়। তখনই লিফটের দরজা খুলে প্রবেশ করল এক লম্বা সুগঠিত দেহের পুরুষ। হলুদাভ ফর্সা গায়ের রং, তৃপ্তি ভঙ্গিমা। তাকে দেখেই বোঝা যায় ছেলেটা আর কেউ না, বরং তন্ময়। তন্ময় তখন ফোনে ব্যস্ত, যার কারণে লিফটের ভিতরে অন্য কারোর দিকে তাকানোর সুযোগ হয়নি তার। এই সুযোগেই আশফিয়া নিজেকে আড়াল করতে তড়িঘড়ি মুখ ফিরিয়ে নিল। বুকের ভিতরে অজানা এক
অস্থিরতা মেয়েটাকে আস্তে পিষ্টে ধরল। লিফট ধীরে ধীরে নিচে নামতে থাকে, আর সেই সঙ্গে যেন সময় থমকে দাঁড়ালো আশপিয়ার জন্য। তন্ময়ের ফোনের কথোপকথন ডুবে থাকার বুঝতেই পারল না যে তার কাছাকাছি দাঁড়িয়ে থাকা মেয়েটি আশপিয়া, তার বন্ধুর বোন। হয়তো দেখলে এক ঝাঁক প্রশ্ন ছুঁড়ে মারত আশপিয়ার সম্মুখে। লিফটের দরজা খুলতেই তন্ময় এক পলক না তাকিয়ে বাইরে গেল। বাইরে বেরিয়ে তন্ময় আবারও ফোনে মনোনিবেশ করল। ফোনের ওপাশে ব্যক্তির সঙ্গে কী নিয়ে যেন কথা কাটাকাটি হচ্ছে তার। অন্যদিকে আশপিয়া নির্বাক দাঁড়িয়ে রইল। তন্ময় এতটা তড়িঘড়ি করে চলে গেল বাইরে। যাওয়ার সময় প্রহরকেও চোখে পড়েনি তার। আশপিয়া প্রহরকে দেখে তাকে নিয়ে একটা কোনায় গিয়ে লুকিয়ে পড়ল। এখন বিশ্বাস হয়েছে? হ্যাঁ ভাই, কিন্তু ভাইয়ারা এখানে কি করছে সেটাই তো মাথায় ঢুকছে না। সেটা তো আমিও জানি না রে। এখন কি করবি? আমি মেহেরিশকে ছাদে একা রেখে এসেছি, তুমি বরং চলে যাও। আমি মেহেরিশকে ছাদে থেকে নিয়ে রুমে ঢুকে যাই, পরেরটা পরে দেখা যাবে। জন্মদিনের আর্তনাদ আর মানুষের উচ্ছ্বাস থেকে মুক্তি নিতে একটা সময় ছাদে আশ্রয় নেয় পূর্ব। ছাদে ওঠার জন্য সোজা সিঁড়ি বেছে নেয় সে। ছাদে এক প্রান্তে আলোয় আভা চঞ্চলতা, আর অন্য প্রান্তে অন্ধকারে গাঢ় আস্তরণের ছোপ ছোপ নীরবতা। পূর্ব বেছে নেয় সেই অন্ধকারময় কোণ। আস্তে ধীরে হেঁটে আসে সেখানটায়। প্যান্টের পকেট থেকে সিগারেট আর লাইটার বের করে, ঠোঁটে চেপে ধরে সিগারেট। প্রথম টানের সঙ্গে গলিত আগুনের মৃদু ফিসফিসে আওয়াজ আর ধোয়া বাষ্পময় মেঘ যেন ছড়িয়ে যায় শূন্যতায়। ঠিক এমন সময় আকস্মিক দৃষ্টিতে পূর্বের চোখে পড়ে ছাদের বিপরীত প্রান্তে আবছা আলোয় আড়ালে দাঁড়িয়ে আছে এক নারী মূর্তি। আকাশি জর্জেটে পাতলা ওড়না, মুখ ঢেকে থাকা সেই রহস্যময়ী যেন অন্ধকারের মাঝে এক প্রতিমা। কোমর ছড়ানো দীর্ঘ কালো চুল আধারের সঙ্গে মিশে এক হয়ে আছে। মেয়েটি রেলিং ধরে নির্বিকার দাঁড়িয়ে, যেন কোনো মহাশূন্যে ডুবে গেছে তার মন। পূর্ব বিস্ময়ে মেঘের আচ্ছন্ন হয়ে মেয়েটিকে লক্ষ্য করে। এই শহরে রঙিন বিলাসিতার মধ্যে এমন কারো অস্তিত্ব যে নিজেকে এভাবে আড়ালে রাখে, তা তার কল্পনার অতীত। ঠিক কিছুক্ষণ আগেই তো সে তন্ময়ের বাড়িতে গিয়ে দেখেছিল শ্বাস পোশাকের বহর, ওয়েস্টার্ন পোশাকে ঝলমলে সেসব মেয়েরা যেন এই দুনিয়ায় বিচরণ করে, আর এই মেয়ে যেন অন্য জগৎ থেকে নেমে এসেছে। পূর্ব কৌতূহল হয়। এক ঝাঁক কৌতূহল নিয়ে সিগারেট ফুঁকতে ফুঁকতেই চেয়ে থাকে সেই মেয়েটির পানে। অন্ধকারে পটভূমিতে মেয়েটি অভয় যেন ওই শক্তপোক্ত কঠিন হৃদয় মানবটিকে মনে অজানা আকর্ষণ জাগায়। তার মন জুড়ে না চাইতো কৌতূহলের ঢেউ খেলে যায়। এই মেয়েকে কি তার পরিচয়? পূর্বের চোখ সিগারেটের ধোঁয়ায় আড়াল থেকে মেয়েটির দিকে স্থির হয়ে আছে, যেন সে সময় সুতো ধরে মেয়েটির অতীত, বর্তমান কি অমোঘ ভবিষ্যৎ জানতে চায়। তবে তার দৃশ্য চোখ দুটো হঠাৎই বিস্ময়ে উজ্জ্বল হয়ে উঠল যখন সে দেখতে পেল আশপিয়া ছাদের দিকে এক প্রকার দৌড়ে আসছে। মেহেরিশ, মেহেরিশ, চল চল, নিচে চল। আশপিয়ার তাড়াহুড়ায় ভরা কণ্ঠে প্রথমে মেহেরিশ একটু হতবাক হয়ে পড়ল, নিজেকে দ্রুত সামলে নিল। পিছনে ফিরে অবাক দৃষ্টিতে তাকে জিজ্ঞেস করলো, কেন? মাত্রই তো এলাম, বেশ ভালোই লাগছে, আর একটু থাকি না? না না, আর থাকা যাবে না। মানে আমার ভালো লাগছে না, রুমে চল, একা একা ভয় লাগছে আমার। মেহেরিশ বিস্মিত চোখে তাকিয়ে বলল, আজব, তুই তো আমায় নিয়ে আসলি এখানে, আর নিচে তো শুভি আছে, একা একা ভয় লাগছে কেন? আশপিয়া নিজের অস্বস্তি লুকাতে গিয়ে দূরত্ব বলে উঠল, আরে শুভি তো চলে গেছে প্রহর ভাইয়া যাওয়ার সাথে, আর এখন তো ঘুমও আসছে আমার। মেহেরিশ আর তর্ক করল না, কিছু না বলে আশপিয়ার সঙ্গে নিচে চলে গেল। কিন্তু দূর থেকে তাদের এই কথোপকথনে প্রতিটি শব্দ স্পষ্ট শুনতে পেল পূর্ব। তার মনে সন্দেহ আর ক্ষোভ একসঙ্গে মাথাচাড়া দিয়ে উঠল। এই মেয়েটা এখানে কেন? আর আশপিয়া বা এখানে আসার কারণ কি? তবে পূর্বের চতুর মস্তিষ্ক মুহূর্তে বুঝে ফেলল এসব তার মায়ের পরিকল্পনা। এক গভীর শ্বাসের ক্ষোভে আর হতাশায় একত্রে ঘুমড়ে উঠল তার বুকে। রাগ আর ক্ষোভে ফেটে সেখানে পাথরের মতো স্থির দাঁড়িয়ে রইল পূর্ব। হাতে ধরা সিগারেটের শেষ প্রান্তে আগুন ধীরে ধীরে আঙুলে ছুঁয়ে যেতে চাচ্ছে তার।
অথচ সে যেন তা টেরই পেল না। এমন উদাসীনতা তার স্বভাব বিরুদ্ধ, কিন্তু আজ যেন সব নিয়মের ব্যতিক্রম। মেহেরিস আর আফসিয়া ইতিমধ্যে ছাদ ছেড়ে চলে গেছে। পূর্ব গভীরভাবে শ্বাস টানল। বুকের ভেতর জমে থাকা উত্তপ্ত লোহাকে শান্ত করা বৃথা চেষ্টা। চোখে তীব্র ধীরতা ফুটে উঠল। হঠাৎ যেন এক অস্থির প্রেরণায় বড় বড় পদক্ষেপে ছাদ থেকে বেরিয়ে এলো সে। লিফটের নীরব আরামকে উপেক্ষা করে দ্রুত নেমে যেতে লাগলো সিঁড়ি বেয়ে। তার ভারী বুটের শব্দ প্রতিটি ধাপে প্রতিধ্বনিত হচ্ছে। এটা যেন তার অন্তদাহেরই বহিঃপ্রকাশ। 10 তলা সিঁড়ি একদমে পেরিয়ে নিচে নেমে এলো পূর্ব। বাইকের প্যাকিং লটে গিয়ে মাথা কালেও হেলমেটটি গুঁজে দিল। হেলমেটের ভিতর থেকে তার মুখের তীব্রতা আর ক্ষোভ ঢাকা পড়ল। তার দৃষ্টিতে ছিল ঝড়ের পূর্বাভাস। পূর্ব তার চিরচেনা কালো বাইকের ওপর চড়ে বসে এক মুহূর্তে যেন থামল। তারপর ইঞ্জিন স্টার্ট দিয়ে ঝড়ের বেগে ছুটে চলল কোনো এক অজানা গন্তব্যে। রাস্তা বাতাস তার চারপাশে গর্জন তুলছে। তার পূর্বের অন্তরে সেই গর্জনের সঙ্গে যেন দাউ দাউ করে জ্বলছে তার অভিমান। লস অ্যাঞ্জেলেসের স্বাভাবিক কোলাহল মুখর, কিন্তু আজ যেন এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে আছে শহরের রাস্তায়। হিমেল বাতাসে ঢেউ খেলে যাচ্ছে চারপাশে। সেই শূন্য রাস্তায় কিওসাকি বাইকটি যেন আগুনের শিকার মতো ছুটে চলছে। পূর্বের চোখে এক অদ্ভুত নির্লিপ্ততা, যেন থেমে থাকা কোনো মানে নেই, যার গন্তব্য জানা নেই। হঠাৎ বাইকের গতি কমে এলো। কোনো এক গভীর চিন্তা মাথায় ভিড় করতেই রাস্তার পাশে একটি বাড়ির সামনে এসে থামল পূর্ব। সাথে সাথে থেমে গেল বাইকের গগনবিদারী শব্দ। বাড়ির সামনেই সারি বেঁধে দাঁড়িয়ে আছে কয়েকটি নামি দামি বাইক। এগুলো রিজভিদের গ্যাংয়ের, যা দেখেই বোঝা যায়। এক মুহূর্তে যেন চোখ বুলালো পূর্ব সেদিকটায়, কিন্তু সেগুলোকে যেন না দেখা ভান করে দরজা ঠেলে ভিতরে ঢুকলো। ভিতরে প্রবেশ করতেই চোখ পড়ে এক জাঁকজমকপূর্ণ পরিবেশ। সেখানে ছোট ছোট পোশাকে সজ্জিত তরুণীরা নেচে বেড়াচ্ছে বিদেশি গানের তালে তালে। তাদের সঙ্গে তাল মিলিয়েছে ডুবে আছে আরও অনেকে। কারো হাতে রয়েছে চকচকে গ্লাস, ঝিকিমিকি আলয়, যার ভিতরে পানীয় আভা চাকচিক্যতা যেন বেড়ে গেছে আরও বহুগুণে। মেয়েগুলোর সাথে তাল মিলিয়েছে রিজভি। শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গ ছুঁয়ে ছুঁয়ে দিচ্ছে মেয়েগুলো। তবে সেসবে যেন মেয়েদের কোনো হুঁশ নেই। তারা সকলে নাচতে ব্যস্ত। পূর্বের নাক ছিটকালো। এই কারণে মেয়েদের এতটা অপছন্দ তার। বিষ এক একটা মনে মনে গালি আওড়ালো নাচতে থাকা মেয়েগুলোর উদ্দেশ্যে। পূর্ব আর দেরি না করে সোজা গিয়ে বসলো বার কাউন্টারের সামনে। কাউন্টারের অপর প্রান্তে কর্মরত ওয়েটারটি পূর্বকে দেখে বুঝে নিল কি পরিবেশন করতে হবে তাকে। এক নামি দামি ওয়াইনের বোতল খুলে নিপুণ দক্ষতা ঢেলে দিল গ্লাসে। পূর্ব নিঃশব্দে গ্লাসটি তুলে নিল। এক মুহূর্তের জন্য দ্বিধা না করে নিঃশব্দে পান করল পুরোটা। যেন তৃষ্ণার্ত মরুভূমির বুকে আচমকা ঝর্ণার স্বাদ পেয়েছে। গ্লাসটা টেবিলে রেখে এক শান্ত অথচ গভীর দৃষ্টিতে তাকালো রিজভির দিকে। ভাই, পূর্ব এসেছে। রিজভির নাচ থেমে গেল। ছেলেটার কথা এতপর কয়েক কদম এগিয়ে এসে পূর্বের মুখোমুখি বসল সে। আজ এই পূর্বের কারণে মেয়েটাকে পেয়েও হারাতে হয়েছে তাকে, না হলে হয়তো সেই মেয়েটিকে আজ ভোগ করত সে। পাশে এসে নির্লিপ্ত ভঙ্গিতে বসে রিজভি বলে উঠল, তুই আমার লোকেদের মারছিস কেন? পূর্ব যেন কথাটা কানে তুলল না। আপাতত সে ঝগড়া এড়াতে চায়। তৎক্ষণাৎ আবারও ওয়েটার ছেলেটি এনে দেওয়ার টেবিলে রাখা গ্লাসের মন দিল পূর্ব। রিজভি এবার কঠিন স্বরে বলল, কথা ঢোকে না তোর কানে? তুই জানতিস না ওরা আমার লোক, তবু তাদের মারলি? আমাদের কথা হয়েছিল কেউ কারো কাজে হস্তক্ষেপ করব না। তুই কি সেই কথা ভুলে গেছিস? ওয়াদা ভঙ্গ করেছিস? পূর্ব শান্ত স্বরে উত্তর দিল, তোর লোক একটা মেয়েকে আটকে রেখেছিল। রিজভি হঠাৎ হেসে উঠল। বিদ্রুপের সহিত হেসে বলে উঠল, তাতে তোর কি? তোর বোন ছিল নাকি বউ? ওই মেয়ে আমার মাল। তুই বাধা না দিলে শালিকে আজকে নিজের করে নিতাম। শালি যেন আস্ত একটা ককটেল।
এরকম মেয়েদের সাথে বেড শেয়ার করা মজাই আলাদা। উফ, যেমন সে রিজভী আর পুরো কথাটাই শেষ করতে পারল না, তার আগে বার কাউন্টারের ওপর রাখা ওয়াইনের একটা বোতল তুলে সজোরে তার মাথা বরাবর বাড়ি বসালো পূর্ব। মুহূর্তের মধ্যে যেন সব কিছু থেমে গেল, সেই সাথে থেমে গেল মিউজিক, থেমে গেল যেন সময়ও। চারপাশে থাকা সবাই হতবাক হয়ে স্থির দৃষ্টি তাকিয়ে আছে সেই দৃশ্যের দিকে। রিজভী কয়েক মিটার দূরে ছিটকে পড়েছে, মাথা আঘাতপ্রাপ্ত স্থানে এক হাতে দিয়ে চেপে রেখেছে। মুহূর্তে রক্ত ভেসে গেল তার সেই হাত, ব্যথায় কাতর হয়ে মাছের মতো ধপ ধপ করতে লাগলো মেঝেতে। তার ছেলেরা তৎক্ষণাৎ ছুটে এসে তাকে ঘিরে ধরল তাকে। একই সময় সিকিউরিটি অ্যালার্ম বেজে উঠল। মেয়েরা আর কিছু ছেলেরা তড়িঘড়ি করে সেখান থেকে বেরিয়ে গেল। এখানে থাকা এখন আপাতত আর নিরাপদ নয় বুঝতে পেরেই সেখান থেকে কেটে পড়ে তারা। সিকিউরিটি গার্ডরা এসে রিজভীকে ধরল, কেউ একজন অ্যাম্বুলেন্স কল লাগালো। রিজভীর সঙ্গীরা ক্রোধে ফুঁসছে, তার পূর্বের উপস্থিতিতে সাহস করে কিছু বলতে পারছে না। ঠিক তখনই সেখানে এসে হাজির হলো সাব্বির আর তন্ময়। তারা মূলত পূর্বকে না পেয়ে নিচে খুঁজতে গিয়েছিল, কিন্তু বুঝতে পারল কোনো কারণে রেগে গিয়ে সেখান থেকে চলে গেছে। তার পিছন পিছন তারাও চলে এলো। তারা জানে তাদের বন্ধু রেগে গেল কোথাও যেতে পারে। বারের ভিতরে পা দিয়ে দেখলো থমথমে পরিবেশ, মেঝেতে রক্ত, চারপাশে শূন্য দৃষ্টি আর ভীত সন্ত্রস্ত মানুষ। আর পূর্ব, সে যেন কিছুই ঘটেনি এমন ভঙ্গিতে ঠান্ডা মাথায় ঢুলে বসে আছে। সাব্বির আর তন্ময় বুঝে ফেলল ইতিমধ্যে কি ঘটেছে, তাই তারা ঠিক করলো পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই পূর্বকে এখান থেকে সরিয়ে দিতে হবে ভেবেই দুজনে গিয়ে দাঁড়ালো বার কাউন্টারের সামনে। পূর্ব নিশ্চুপ চেয়ে আছে ওয়েটার ছেলেটির দিকে। ছেলেটি ঢুক গেলে ওয়াইন গ্লাসে ঢেলে যাচ্ছে অনবরত, ঢালতে ঢালতে হাতে কেঁপে কেঁপে বারবার গ্লাস থেকে কিছুটা পড়ে যাচ্ছে নিচে। পূর্ব ছেলেটির দিকে তাকালো মাত্র, ছেলেটি শুষ্ক গলায় আওড়ালো, সরি সরি ব্রো। পূর্ব যেন আজ নিঃশ্রান্ত, ভিতরে ভিতরে অস্থিরতা গ্রাস করে ফেলেছে তাকে, শ্বাসটাও ভারী লাগছে। সাব্বির আর তন্ময় তরজলদি পূর্বকে ধরে সেখান থেকে এক প্রকার টেনে নিয়ে চলো বাইরের উদ্দেশ্যে। পূর্ব এতটাই ড্রিঙ্কস করেছে যে সাব্বির আর তন্ময়কে বাধা দিতে পারল না, সেও উঠে চলে গেল তাদের সাথে। তবে মনে মনে ভেবে নিল এই সব কিছুর জন্য দায়ী একমাত্র ওই মেয়েটা। যতক্ষণ পর্যন্ত ওই মেয়েটা শান্তিতে শ্বাস নিবে, স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে না সে, তাই আগামীকালই সে মেয়েটির শ্বাস থামাবে, সে চিরতরে থামিয়ে দেবে মেয়েটার শ্বাস। মেহেরিশ ও আশপিয়া বসে আছে বসার ঘরে, মাঝখানে রাখা সেই সোফা দুটো, দুপাশে মুখোমুখি বসা তারা। টেলিভিশনের পর্দা চলছে এলি গোল্ডিংয়ের বিখ্যাত গান লাভ মি লাইক ইউ ডু। দুজনের দৃষ্টি সেখানে স্থির। রোমান্টিক দৃশ্যপটে নায়ক নায়িকা ঘনিষ্ঠ মধ্যে দেখে মেহেরিশ মুখ বিকৃত করল। এমন দৃশ্য দেখে তার অস্বস্তি হয় বরাবরই, এসব তাকে অবাক করে। এদের কি লজ্জা শরম বলে কিছু নেই? মনে মনে প্রশ্ন তোলে মেহেরিশ। এদের বাবা মা কি এই ছবি দেখে না? মূলত এসব উদ্ভট চিন্তা মশগুল মেহেরিশ। এসব ভাবতে ভাবতে সে রিমোটের দিকে হাত বাড়ালো। ওদিকে আশপিয়া যেন মুগ্ধ, টিভির ভিতরে দৃশ্য থেকে চোখ সরছে না তার, এক দৃষ্টি দেখেই চলছে। মেহেরিশ তার ধৈর্য রাখতে পারল না, দ্রুত রিমোট তুলে চেঞ্জ করলো সেটা। সঙ্গে সঙ্গে সেটা পাল্টে চালু করো তানভীর ইভানের অভিযোগ গানটি। আশপিয়া ধ্যান ভাঙল। প্রিয় মুহূর্তে আঘাতে ক্ষুব্ধ হয়ে সে চোখ কুঁচকে রাগী কণ্ঠে বলে উঠল, এটা কি করলি? মেহেরিশ নির্লিপ্ত স্বরে বলো, দেখতে পাস না পাল্টে দিয়েছি। কিন্তু কেন? জানিস না এটা আমার খুব পছন্দের একটা গান? মেহেরিশ নাচ ছিটকালো। এতপর বলেছি এসব অসভ্য গান মানুষ শোনে? এখান থেকে থেকে তোর চোখ দুটো নষ্ট হয়ে গেছে আশপিয়া। আশপিয়া ক্ষুব্ধ স্বরে বলে উঠল, তুই কোন দুনিয়া থেকে
এসেছিস মেহেরিস, জানিস না এখন সব কিছুতে একটা ডার্ক টাচ চলে। মানুষ এসব করে বেড়ায়, আর সেখানে আমি একটু না হয় দেখলাম, তাতে এমন কি প্রতিক্রিয়া? মেহেরিস ঠোঁট বাঁকালো, নাক ছিটকে বলে উঠল, ছি আসপিয়া, অল্প বয়সে পেকে গেছিস তুই। খালামণির কাছে তোর নামে বিচার দেওয়া লাগবে এবার। আহাম, আর তুমি সে নিজের জামাই রেখে অন্য বেটার ওপর ক্রাশ খেয়ে বসে আছো তার বেলায়। বলি সাথে সাথে জিভ কাটল আসফিয়া। মুখ ফসকে কি বলে দিয়েছে এটা? তরজলদি কথা ঘোরানোর ন্যায় পুনরায় দৃষ্টি ফেলল টিভির স্ক্রিন। আসফিয়া মুখে এমন কথা শুনে মেহেরিস বিস্ময় তাকিয়ে রইল আসফিয়ার দিকে। কথাটা কি সে ঠিক শুনেছে? না, মনে হয় ভুল শুনেছে। যেখানে তার বিয়ে হয়নি সেখানে আবার জামাই আসলো কোথা থেকে? মেহেরিস বুঝতে পারল হয়তো মেয়েটা রাগের বসে এসব উল্টোপাল্টা বলে ফেলেছে। ঘড়ির কাঁটায় তখন রাত 1টা ছুঁই ছুঁই। আসফিয়া নিজের রুমে চলে গেছে। মেহেরিস তার রুমে শুয়ে আছে, কিন্তু দু চোখে ঘুম নেই। সিলিংয়ে তাকিয়ে ভেবে চলছে অনেক কিছু। তার খালামণি সাপ সাপ গলায় না করে দিয়েছে কিছুদিন কলেজে যাওয়া যাবে না। মেহেরিস বাধ্য মেয়ের মতোই সম্মতি জানিয়ে দিয়েছে তার খালামণিকে। কিন্তু এভাবে কয়দিন অন্যের ঘাড়ে বসে বসে খাবে সে? কিছু তো একটা করতে হবে তাকে, কিন্তু কী করবে সে? এখানে কিছু তো চেনা নেই তার, আর না কোনো কিছু সম্পর্কে আইডিয়া আছে। আজ তার বাবা বেঁচে থাকলে হয়তো ভাগ্যের অন্য কিছু লেখা থাকতো তার, হয়তো এখানে আসা হতো না। বছরের মধ্যে জীবন কিভাবে পাল্টে গেল মেয়েটার। মেহেরিস ফোনটা হাতে তুলে নিল। আঙ্গুলের স্পর্শে গ্যালারির ভিতর ঢুকে পুরনো স্মৃতি পাতাগুলো উল্টাতে লাগলো। হঠাৎ থেমে গেল একটি পিকচারের সামনে। এটা তার 16তম জন্মদিনে তোলা ছবিতে বাবা মায়ের মাঝে দাঁড়িয়ে আছে মেহেরিস। পরনে সাদা রঙের লম্বা গাউন, চোখে মুখে শিশুসুলভ একরাত উচ্ছ্বাস। মেহেরিস বাবার সবসময় কাজে চাপে ব্যস্ত থাকতেন। দিনের অধিকাংশ সময় কেটে যেত অফিসের প্রয়োজন মেটাতে। তবে জন্মদিনের দিনটা ঠিক ব্যতিক্রম ছিল। সেই দিন তিনি সব কাজ ফেলে সময়কে থামিয়ে বাড়ি ফিরতেন মেয়ের মুখে হাসি দেখতে, কিন্তু সেই হাসি আর কখনো ফিরে আসেনি। এর পরের বারের জন্মদিন পালন করেনি আর তারা। ছবির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল মেহেরিস। অতীতের সুখস্মৃতি যেন বুকের ভিতর গভীর শূন্যতার খাদ। চোখের কোণে জমে থাকা অশ্রু এক সময় গাল বেয়ে নেমে এলো মেয়েটার। মোবাইলটা পাশে রাখতেই যেও কি যেন মনে করে পুনরায় হোয়াটসঅ্যাপে ঢুকে মেসেজ পাঠালো রিয়া নামের একটি আইডিতে। কাল রিয়ার সঙ্গে কথা বলতে হবে। রিয়া মেয়েটি মেহেরিসের ক্লাসমেট, ভীষণ ভদ্র আর মিশুক একটা মেয়ে। এই কয়েকদিনে রিয়ার সঙ্গে খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছে তার। হয়তো রিয়ার সঙ্গে পরামর্শ করলে কোনো সমাধান খুঁজে পাওয়া যাবে কোনো কাজের ব্যাপারে। আসপিয়া কাল সকালে এখান থেকে কলেজে যাবে। সেই সময় রিয়ার সঙ্গে দেখা করবে সে। সোনালি দিনের এক নতুন ভোর, যেন রোদ্দুরের নরম আলিঙ্গনে জেগে উঠেছে প্রকৃতি। সময় গড়িয়ে গেছে অনেক। সকাল পার হয়ে বেলা এখন বেশ পরিণত। ঘরের নির্জনতায় একাকী মেহেরিস গভীর রাত পর্যন্ত জেগে থাকার ফলে টের পায়নি আসপিয়া সকালবেলা চলে যাওয়া। ঘড়ির কাঁটা 10টা ছুঁয়েছে, আর এই ফাঁকে কাজের মেয়ে সুপি ঘরের সমস্ত কাজ গুছিয়ে ফেলেছে। সুপি মেয়েটা সব কাজে বেশ পারদর্শী। রান্নাবান্না থেকে শুরু করে সমস্ত কাজ একাই সামলায়। বয়সও কিন্তু বেশি না। মেহেরিসের মাঝে মাঝে ভাবতে বসে, এত অল্প বয়সে কি সুন্দর করে একাই সব কাজ করে ফেলার দুর্বোধ্য ক্ষমতা আছে মেয়েটার। মেহেরিস ফোন হাতে তুলে নিল। ফোনের স্ক্রিনে জ্বলজ্বল করছে 3টি মিস কল। দুটো তার মায়ের আর একটি খালামণি। তবে এখনই কথা বলার মতো পর্যাপ্ত সময় হাতে নেই তার। রিয়ার সঙ্গে দেখা করতে হবে, অলরেডি দেরি হয়ে গেছে ভেবেই দ্রুত ওয়াশরুমের দিকে পা বাড়ায় মেহেরিস। তাড়াহুড়ে কোনো রকম ফ্রেশ হয়ে সাদা রঙের একটি চুড়িদার পরে নেয়। তারপর দ্রুত হাতে মাথায় জড়ায় সাদা এবং গোলাপি রঙের মিশেলে একটা হিজাব। সময়ের চাপ উপেক্ষা করে ডাইনিং টেবিলের ওপর রাখা জুসের গ্লাসটি হাতে তুলে দুটো গিলে আর কোনো বিলম্ব না করে দ্রুত পদক্ষেপ বেরিয়ে পড়ে রুম থেকে। রোদের দীপ্তি কাচের জানালা পেরিয়ে রুমের ভিতর প্রবেশ করে চোখে মুখে উপর উষ্টে পড়ছে বেডের ওপর উপুর হয়ে শুয়ে থাকা মানবটির বানে।
যাতে বিছানার উপর শুয়ে থাকা মানবটি বিরক্তির ছাপ নিয়ে মাথায় হাত চেপে ধরে। সময় জানার জন্য বালিশের নিচে রাখা ফোনটি টেনে নিয়ে আসে নিজ দৃষ্টির সীমানার বরাবর। এতপর কাঙ্ক্ষিত সময়টা পরখ করে নিয়ে ফোনটা পুনরায় বেডের এক কোণায় ছুঁড়ে মেরে উঠে দাঁড়ায় বেড থেকে। পরনে ছাই রঙের একটি টি শার্ট, এক টানে সেটি খুলে ছুঁড়ে ফেলে বিছানার এক কোণে। এরপর ধীর পায়ে ওয়াশরুমে ঢুকে লম্বা একটা শাওয়ার নিয়ে বের হয়ে আসা সেখান থেকে কোমরে সাদা তোয়ালা পেঁচানো অবস্থায় দাঁড়ায় অনায়াসের সামনে। ঝাঁকড়া চুল থেকে তখনও পানি টপ টপ করে মেঝেতে পড়ছে। পিঠে ট্যাটু করা ঈগল আঁকিবুকি বয়ে সেই জলবিন্দুগুলো শীত দ্বারা বরাবর গড়িয়ে নেমে যাচ্ছে নিচের দিকে। এক সময় তোয়ালে আড়ালে হারিয়ে যায় ও সেই সব পানির ধারা। এতপর কাবাড খুলে দ্রুত হাতে বের করে একটি কালো রঙের ফুল হাতার টি শার্ট আর একটি ট্রাউজার দক্ষ ভঙ্গিতে পরিধানের শেষে রাতে ঘটনাগুলো মনে করার চেষ্টা করে তার সবল মস্তিষ্ক। যা মনে পড়তে সাথে সাথে চল শক্ত হয়ে উঠে। তার এক মুহূর্ত দেরি না করেই ফোন হাতে নিয়ে একটা নাম্বারে কল লাগায় তৎক্ষণাৎ। মাত্র দুবার রিং বাজলে অপর প্রান্ত থেকে কলটি রিসিভ হয় সাথে সাথেই। এতপর কণ্ঠে ধীরতা এনে অপর পাশে থাকা ব্যক্তিটির উদ্দেশ্যে করে বলে, আমার একটা কাজ করতে হবে অ্যান্ড ইটস আর্জেন্ট। অপর প্রান্ত থেকে কি উত্তর এলো জানা নেই, তবে পূর্বের কোনো দ্বিধা ছাড়াই ওকে বলে কল কেটে দিয়ে ফোনটি ছুঁড়ে ফেলে বিছানার উপরে রুম থেকে বেরিয়ে এলো পূর্ব। আপাতত কিছু খাওয়ার দরকার ভেবে লম্বা লম্বা কদমে এগোতে লাগলো কিচেনের দিকে। তবে আজ বাড়িটা অস্বাভাবিক শান্ত পরিবেশ দেখে মুহূর্তে কপালে ভাঁজ পড়ল তার। কোনো কিছু আন্দাজ করে কিচেনের ভিতরে প্রবেশ করলো সে, কিন্তু কোথাও সাব্বিরকে দেখতে না পেয়ে হালকা বিরক্ত নিয়ে ডেকে উঠল, সাব্বির, এই সাব্বির। ডেকে পুরোটাই বেরিয়ে এলো কিচেন থেকে। বাইরে বের হতেই সাব্বিরকে আসতে দেখ সেখানে ছেলেটা পেটে দুহাত চেপে রেখেছে, যেন হাঁটতে পর্যন্ত কষ্ট হচ্ছে তার। সাব্বিরের সেই করুণ অবস্থা দেখে পূর্ব নাত চাইতে বিরক্ত নিয়ে জিজ্ঞেস করল, তোর এই অবস্থা কেন? কোনো মতে সামনে রাখা সোফায় গা এলিয়ে দিল সাব্বির। ফ্যাকাশে মুখ দৃষ্টিতে একরাশ ক্লান্ত নিয়ে বলল, আর বলিস না ভাই, সারা রাত বাথরুমে যেতে যেতে জীবন শেষ। এই পর্যন্ত 21 বার রাউন্ড দেওয়া হয়ে গেছে। নিশ্চয় গতকাল কেকের মধ্যে কেউ কিছু মিশিয়েছিল। দেখ, দাঁড়াতে পারছি না ঠিক মতো। সাব্বিরের কথা শোনার পূর্বে নাক ছিটকালো। একরাশ বিরক্তি নিয়ে বলল, ফিরি পেয়ে 1 মাসের খাবার একদিনে গিললে এমনটাই হয় ইডিয়েট। এতপর বড় বড় পায়ে সেখান থেকে বেরিয়ে গেল পূর্বে। ছোট্ট একটি ক্যাফের কোণে বসে আছে মেহেরিশা আর রিয়া। রিয়া আজ কলেজে যায়নি। গতকাল মেহেরিশার মেসেজ পেয়ে সে কোনো দ্বিধা না করে দেখা করতে রাজি হয়ে গিয়েছিল। তবে হঠাৎ এমন আকস্মিক সাক্ষাতের কারণে জানে না মেয়েটা। মেহেরিশ কিছু বলেনি তাকে, শুধু জানিয়েছিল যে দেখা করতে চায়। কফি আর ক্যাপুচিনোর কাপে ধোয়া উঠছে। বাইরের আবহাওয়া যেন আজ গিরগিটির রূপ ধারণ করে আছে। একটু আগে সেই ঝলমলে আকাশে ডেকে গেছে মেঘের আড়ালে। মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে আসবে বলে। রিয়া একটু আনমনা হয়ে মেহেরিশের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ মেহেরিশ, বলো তো এমন তড়িঘড়ি দেখা করার কারণ কি? গতকাল জিজ্ঞেস করলাম, কিন্তু তুমি তো কিছুই বললে না। এবার অন্তত খুলে বলো। মেহেরিশ এক চুমুক কফি মুখে দিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। রিয়ার সরল দৃষ্টি যেন তাকে আরও বেশি সংকুচিত করে তুলছে। এতপর নিজেকে স্বাভাবিক করে শান্ত স্বরে বলল, আসলে তোমার কাছে থেকে একটা হেল্প চাই আমার রিয়া। তুমি তো জানো আমি এখানে নতুন, তেমন কারোর সঙ্গে পরিচয় নেই আমার। আর রিয়া মেহেরিশের কথা মাঝপথে থামিয়ে জিজ্ঞেস করল, হ্যাঁ বলো, কি সাহায্য? আমি তো আছি, যতটুকু পারি চেষ্টা করব। মেহেরিশ একটু ইতস্তত করে বলল, আসলে আমি একটা পার্ট টাইম জব খুঁজছি, যে কোনো ধরনের কাজ হলে চলবে। জবটা আমার খুব দরকার। রিয়া অবাক হয়ে বলল, কি বলছো তুমি? তুমি না আশফিয়ার কাজিন? তোমার জবের দরকার কেন? আর আশফিয়া বা তোমার খালামণি কি জানে এ ব্যাপারে? মেহেরিশ একটু অপ্রস্তুত হয়ে বলল, না না, এসব বিষয় বা খালামণি কিছুই জানে না, আর আমি চাই না তারা জানুক। জানলে কখনই রাজি হবে না। তাই তো তোমাকে এভাবে পার্সোনালি ডেকেছি। দেখো মেহেরিশ, জবের ব্যাপারে আমি নির্দিষ্ট কিছু বলতে পারছি না। তবে তুমি যেহেতু বলেছ, আমি আমার এক বড় ভাইয়ের সঙ্গে কথা বলে দেখতে পারি। তার একটা ক্যাফে আছে, হয়তো
তোমার জন্য কিছু ব্যবস্থা করে যেতে পারে। কিন্তু কিন্তু কি? এই জায়গায় মানুষদের চালচলন সম্পর্কে জানোই তো। যে কোনো কাজের জন্য তোমাকে নিজের ড্রেস আপ বদলাতে হতে পারে, আর তুমি তো এমন পরিবেশে অভ্যস্ত নয়। রিয়ার কথা শুনে মেহেরিশ মুখটা মলিন হয়ে গেল। সত্যি তো, এসব তো সে একদম ভাবেনি। মুহূর্তে মুখটা চুপসে গেল মেয়েটার। রিয়া সেটা খেয়াল করে পুনরায় মেহেরিশকে আশ্বস্ত করে বলো, চিন্তা করো না, আমি ভাইয়ার সঙ্গে কথা বলে তোমাকে জানাবো, দেখি কি করা যায়। তারপর তোমাকে জানাচ্ছি, কেমন? থ্যাঙ্কস রিয়া, অনেকবার উপকার করলে। তবে একটা শেষ রিকোয়েস্ট, প্লিজ এই ব্যাপারে আসবে বা অন্য কাউকে কিছু বলো না। আমি চাই না তারা কেউ কিছু জানুক। আরে তুমি নিশ্চিন্তে থাকো, আমি কাউকে কিছু বলবো না, বিশ্বাস রাখতে পারো। তুমি আজ সত্যি আমাকে অনেকবার উপকার করলে। তুমি না থাকলে কি যে করতাম। উত্তরে রিয়া মিষ্টি হেসে বলল, আরে এটা নিয়ে ভেবো না। আর হ্যাঁ, এখন আমার সঙ্গে চলো, তোমাকে বাসায় নামিয়ে দিই। আমি একটা জায়গায় যাব, বাইরে আবহাওয়াটা দেখছই তো, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। মেহেরিশ আর কিছু বলল না। দুজনেই ক্যাফে থেকে বেরিয়ে এলো বাইরে।